ওকে, সো তাহলে তোমাদেরকে যেটা বলছিলাম যে গ্রুপে যে ভিডিওটা দেওয়া হয়েছিল তোমাদের হোপফুলি সবার ওটা দেখা হয়েছে, বাট স্টিল ভিডিও দেখলে পরেও যদি কারো কোনো এরকম ইস্যুস থাকে দেন ওগুলা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করে নিব। হ্যাঁ, তো ফার্স্টে ওগুলা নিয়ে ডিসকাস করার পর দেন আমাদের এই যে এই চ্যাপ্টারের যে চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি আছে ওগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো, যে ফার্স্টে ইউনিটস নিয়ে, স্ট্যান্ডার্ড ফর্মে নেওয়ার এইসব ব্যাপার নিয়ে, ঠিক আছে, এন্ড দেন এস্টিমেশনের ব্যাপারটা। আচ্ছা, সো এখন আমরা ক্লাসটা আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, আজকের ক্লাসটা যেটা বললাম, আজকের ক্লাসটা আমাদের একটু শর্ট হবে বিকজ আমার এই ভার্সিটির একটা মিটিং অ্যাটেন্ড করা লাগবে। নেক্সট ক্লাস থেকে আমরা মেইনলি চাচ্ছি এখন যারা আছো, হ্যাঁ, এখন যারা কারেন্টলি অ্যাড হইছো গ্রুপের মধ্যে আর এই যে আজকে মিটিং এর মধ্যে, তোমাদের কি 6:30 থেকে কোনো ক্লাস থাকে সানডে টিউসডে থার্সডে? না। ওকে, সো তাহলে 6:30 থেকে যদি কোনো ক্লাস না থাকে সো তাহলে উই উইল, 6:30 পর্যন্ত আছে। হ্যাঁ হ্যাঁ 6:30 পর্যন্ত আফটারনুন ব্যাটটা, তাই না? এরপরে আর কি? আর নাই তো তাহলে 6:30 থেকে আমরা তাহলে টাইমিংটা দিব, তাহলে যেন অন্য যে যাদের ম্যাথ ক্লাসে ক্ল্যাশ হয় আর অন্য কতগুলি সাবজেক্ট এরকম ক্ল্যাশ হচ্ছিল, তো সো তাহলে আমরা ওই জিনিসটা একটু ক্ল্যাশটা রাখা তো ভালো না, সো তাহলে আমরা এই ব্যাপারটা অ্যাভয়েড করতে পারবো। কিন্তু আবার একটা সমস্যা যে অনেকজনেরই হাসিব স্যারের ক্লাসের এখনো রুটিন দেওয়া হয় নাই, যে হাসিব স্যারের রুটিনটা দিবে হলো 9 তারিখে, তাই না? সো ওই রুটিনটা বেসিক্যালি জানার পরে তখন আমাদের ফাইনাল একটা ডিসিশন নিলে ভালো হয়। ওকে, বিকজ স্যারের ক্লাস মাঝে মাঝে এরকম যদি 7:30 বা এরকম 7টা বাজে দিয়ে দেয় তখন আবার একটু সমস্যা হয়ে যাবে। তো আমাদের টাইমিংটা একটু উইয়ার্ড এমন সময়, তো এর জন্য আমরা বেসিক্যালি এখনের জন্য এইটা রাখবো এন্ড এইটাই ফাইনালাইজ করার ইচ্ছা যে 6:30 থেকে আমাদের যদি এএস এর ক্লাসটা দেই তো তাহলে ভালো, এন্ড তোমরা যদি 6:30 থেকে করো তাহলে আমি আমার A2 ব্যাচের সাথে একটু কথা বলবো, ওদের ক্লাসটা একটু হাফ এন আওয়ার পিছায় নিব। ওকে, সো তাহলে এখন আমরা আমাদের পড়াটা শুরু করে দেই। আচ্ছা, সো এখন এখানের মধ্যে ব্যাপারটা যেটা ছিল ফার্স্টে এসআই ইউনিটস, যে বেস এসআই ইউনিটস, বেস কোয়ান্টিটিজ এন্ড ইউনিটস। বেস কোয়ান্টিটি কয়টা আছে আমাদের টোটাল? কাবিও? 7টা। 7টা। কি কি জিনিস? লেন্থ, mass, light intensity, temperature, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আর লাইট ইন্টেন্সিটি আর লুমিনাস ইন্টেন্সিটি বেসিক্যালি ওইটা। হ্যাঁ, টেম্পারেচার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স and luminous intensity. And তাদের করেসপন্ডিং এসআই ইউনিট গুলা কি কি? লেন্থের ইউনিট হলো মিটার, ম্যাসের হলো কিলোগ্রাম। ম্যাসেরটা কিন্তু অনেকজন এটা একটু ভুল করে ফেলে, মাঝে মাঝে গ্রাম লিখে ফেলে, যে টেম্পার কি বলে লেন্থের জন্য কিলোমিটার না হয় মিটার, টাইমের জন্য সেকেন্ড নিচ্ছি, সো তাহলে পরে ম্যাসের জন্য গ্রাম কেন নিলাম না, কিলোগ্রাম কেন নিচ্ছি? সো তাহলে এই ব্যাপারটা একটু মাথায় রাখা লাগবে যে ম্যাসের এসআই ইউনিটটা হলো কিলোগ্রাম। এখানের মধ্যে ওদের যেই স্ট্যান্ডার্ড যে ভ্যালুগুলি, যে তারা 1 কিলোগ্রামটাকে কেন তারা কি করছে এসআই ইউনিট হিসেবে নিছে, এগুলোর কতগুলি রিজন কি? আমরা প্রত্যেকটা মেজারমেন্টে কি করি? রিলেটিভ একটা মেজারমেন্ট করি, বুঝছো? রিলেটিভ মেজারমেন্ট বলতে কেমন, আমাদের একটা সার্টেন স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করে আমরা মেজারমেন্ট গুলি নেই। যে 1 মিটার লেন্থ, আগে তার ডেফিনেশন একরকম ছিল, দেন এখন তার ডেফিনেশনটা একটু ডিফারেন্ট। যে কি জিনিস? যে ওইটা আমাদের স্টুডেন্ট বুকের মধ্যে লেখা আছে, একটা লাইট একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমে যে ডিসটেন্সটা কভার করে ওইটাকে আমরা কি বলি 1 মিটার হিসেবে স্ট্যান্ডার্ড ধরি, এমন টাইপের ব্যাপার। দেন 1 কিলোগ্রাম ম্যাস, এরকম একটা সার্টেন
একটা ম্যাস আছে যেটা ফ্রান্সে, মোস্ট প্রবাবলি হ্যাঁ ফ্রান্সেই ছিল, একটা মিউজিয়ামের মধ্যে ওইটা প্রিজার্ভ করা। ওই ম্যাসের এগেইনস্টে যে ওই ম্যাসটা যত, ওইটাকে আমরা নাম দিছি কি, ওইটাকে আমরা ধরছি হলো 1 কিলোগ্রাম। দেন ওইটার রেসপেক্টে যে ওইটা 2 টাইমস হলে 2 কিলোগ্রাম, ওইটার 3 টাইমস ম্যাস হলে পরে 3 কিলোগ্রাম, এমন ভাবে করে আমরা এক একটা স্ট্যান্ডার্ড ধরে নিছি মেজারমেন্টের জন্য। ওকে, দেন কারেন্টের ইউনিট হলো অ্যাম্পিয়ার, টেম্পারেচারটা হলো কেলভিন, নট ডিগ্রি সেলসিয়াস, ইট ইজ কেলভিন। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সটা হলো মোল, যেটা তোমরা কেমিস্ট্রিতে অনেক পড়ছো, আরো পড়বা। এন্ড লুমিনাস ইন্টেন্সিটি, এটা আমাদের এ লেভেলসে আনফরচুনেটলি পড়া হবে না, ক্যান্ডেলা। ওকে, সো এখন এগুলি হলো বেস কোয়ান্টিটি এন্ড তাদের করেসপন্ডিং ইউনিট। তো কোয়ান্টিটি আর ইউনিটের মধ্যে ডিফারেন্স কি? কোয়ান্টিটি হলো যেগুলি যাদেরকে কি করা যায়, কোয়ান্টিটিজ কাদেরকে বলি বলতো? কোয়ান্টিটিজ আর এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড। ওকে, যে ফিজিক্যাল কোয়ান্টিটি কাদেরকে বলি? ফিজিক্যাল কোয়ান্টিটিজ আর এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড। আর এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলা কি হয়, ফিজিক্যাল কোয়ান্টিটি গুলাকে যে মেজার করব তাদের কি আছে, মেজারিং একটা ইউনিট আছে, যে এদেরকে এই ইউনিটে রিপ্রেজেন্ট করা হয়। সো তাহলে ওগুলা তাদের কি করেসপন্ডিং ইউনিট গুলা। তো এখন আমরা এই টেবিলটা ক্লিয়ার আউট করে রাখি। তো তোমাদের তো এই টেবিলটা তোলা হয়ে গেছে, ভিডিও দেখে তুলে ফেলছো না সবাই লেকচারটা? হ্যাঁ। যদি না তুলে থাকো তো তাহলে তুলে ফেলবা তোমরা, ঠিক আছে? যে তোমাদের খাতায় আচ্ছা ভাইয়া, কেমিস্ট্রিতে ম্যাথটাকে গ্রামে দেয় আর ফিজিক্সে কিলোগ্রামে কেন দেয়? কেমিস্ট্রিতেও কিলোগ্রামে মাঝে মাঝে দিবে, কিন্তু তারা ওখানের মধ্যে গ্রামে দেয় কেন? বিকজ তারা ওটাকে ওই যে তোমার রিলেটিভ অ্যাটমিক ম্যাসের সাথে কম্পেয়ার করার জন্য তারা অমন ভাবে গ্রামটাকে প্রেফার করে। কিন্তু আমাদের বেসিক্যালি সায়েন্সের জন্য এসআই ইউনিট কিন্তু শুধু ফিজিক্সের না, ফুল রিয়েলম অফ সায়েন্সের জন্য তারা এই সেম জিনিসটাই ফলো করে। অলওয়েজ তারা কি নেয়, ম্যাসের এসআই ইউনিটটা হলো কিলোগ্রাম। ওকে, ওকে। তো তাহলে এগুলি হলো সবগুলি বেস ইউনিট এন্ড তাদের করেসপন্ডিং কোয়ান্টিটি গুলি, যে লেন্থ হলো মিটার, ম্যাস কিলোগ্রাম, টাইম সেকেন্ড, কারেন্ট অ্যাম্পিয়ার, টেম্পারেচার কেলভিন, এগুলি। আচ্ছা গেল। সো এখন এইখানের মধ্যে তো আমাদের অনেকগুলি জানা কোয়ান্টিটি নাই, যেরকম মনে করো ফোর্স, ভেলোসিটি, অ্যাসেলারেশন, এনার্জি, পাওয়ার, ডেনসিটি, এরিয়া, এইসব জিনিসগুলো তো আমাদের কি নাই এখানের মধ্যে, বেস কোয়ান্টিটি গুলির মধ্যে, লিস্টের মধ্যে নাই। সো তাহলে কি, যারা বেস কোয়ান্টিটি না তারা কি হবে পর্ষিয়া? যে কোয়ান্টিটি গুলি বেস কোয়ান্টিটি না তাদেরকে আমরা কি বলবো, কেমন টাইপের কোয়ান্টিটি বলবো? ডেরাইভড কোয়ান্টিটি। ভেরি গুড আদিব। ওকে, ওকে পর্ষিয়াও বলছে। তো এখন কি হবে এটা, ডেরাইভড কোয়ান্টিটি। সো তাহলে বেস, যারাই বেস কোয়ান্টিটি না তারাই কি হবে, ডেরাইভড কোয়ান্টিটি। সো এখন ডেরাইভড কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি? যে মনে করো ফোর্সের কথাই যদি বলি, তা এখন ফোর্সের কথা মাথায় আসলে আমাদের একটা ফর্মুলা চলে আসে মাথায়, কি? এফ ইকুয়াল টু এম এ। তো এখন এই যে এফ ইকুয়াল টু এম এ ফর্মুলা যে ইউজ করে, এখানে এফটা কি, এফ ইজ দা রেজাল্টেন্ট ফোর্স। হ্যাঁ, অনেকজন এটা ভুল করে এফ কে জাস্ট ফোর্স বলে, এটা হলো একটা রেজাল্টেন্ট ফোর্স, যে কনসেপ্টটা আমাদের এ লেভেলস এর জন্য খুবই ক্রিটিক্যাল, এটা জানতেই হবে। ওগুলো নিয়ে আমরা কথা বলবো, যত সামনে আসবে তত আমরা এগুলা নিয়ে আরো ডিটেলসে বলবো। এখনের জন্য আমরা জাস্ট, এফটা তো একটা ফোর্স, রেজাল্টেন্ট হোক, এটা তো একটা ফোর্স, সো ফোর্স হিসেবে তাকে নিতেছি। তো ফোর্স ইকুয়াল টু কি, ম্যাস ইনটু অ্যাসেলারেশন। ওকে, ভালো কথা। সো এখন ম্যাস, ম্যাসের ইউনিটটা কি, কিলোগ্রাম। আর অ্যাসেলারেশন, অ্যাসেলারেশনের ইউনিটটা কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানের মধ্যে দেখলা যে পার সেকেন্ড স্কোয়ার আমরা কিন্তু কি করি নাই, ও লেভেলসে থাকতে সময় যে এমন লিখতাম না, মিটার স্ল্যাশ সেকেন্ড স্কোয়ার, এমন না লিখে কি করছে, আমরা ইন্ডিসেস ফর্মে লিখতেছি। এ লেভেলসে আমরা এখন থেকে কি করব, অলওয়েজ কাবিও, আমরা এ লেভেলসে অলওয়েজ এরকম ইন্ডিসেস ফর্মে লিখবো, ঠিক আছে? তো তাহলে পার সেকেন্ড স্কোয়ার স্ল্যাশ দিয়ে সেকেন্ড স্কোয়ার লেখা যেই কথা, সেকেন্ডটাকে উপরে নিয়ে আসলে কি হবে,
পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে না? তো তাহলে s টু দি পাওয়ার -2 এমন ফর্মে লিখব। তো তাহলে এটা কি আসে? কেজি মিটার s টু দি পাওয়ার -2। তো তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে? ফোর্সের ইউনিট তো আমরা নরমালি কি নিউটন বলি। তো অ্যাকচুয়ালি নিউটনকে যদি তার বেস ইউনিটে ভাঙায় নেই, হ্যাঁ, নিউটন তো ফোর্সের একটা ইউনিট, ভালো কথা, কিন্তু নিউটনকে যদি তার বেস ইউনিটে ভাঙায় নেই, সো তাহলে এটা কি আসে? কেজি which is a unit of mass, meter which is a unit of length, and second which is a unit of time। তো তাহলে ফোর্স অ্যাকচুয়ালি কি নিজে কোন একটা বেস কোয়ান্টিটি না, সে হলো অন্য কয়েকটা বেস কোয়ান্টিটির কম্বিনেশনে বানানো। সো তাহলে কি ম্যাস, লেন্থ এন্ড টাইম, তাদের একটা সার্টেন কম্বিনেশনে কি হয়? ফোর্সের ইউনিটটা আসে। বুঝতে পারছো আদিব? তো তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট এর ব্যাপারটা। কি জিনিস? ফোর্স যে কি বেস কোয়ান্টিটি না, ফোর্সের ইউনিটটাকে কি করা যায়? অন্য বেস ইউনিট গুলার কম্বিনেশনে লিখা যায়। সো তাহলে তাকে আমরা কি বলবো? ফোর্স ইজ আ ডেরাইভড কোয়ান্টিটি। ওকে, তো এরকম সেম ওয়েতে এইগুলা করা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং। কেমন? ব্যাপারটা দেখো, ফোর্সের তো আমরা অন্য ফর্মুলাও জানি, মনে আছে? ফোর্সের আমরা যে মোমেন্টাম রিলেটেড একটা ফর্মুলা পড়ছিলাম, শোয়েব, মোমেন্টাম রিলেটেড ফর্মুলাটা কি ছিল? ফোর্স ইজ রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তো তার মানে কি চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম, তাই তো? তো চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। তো এখন দেখো, ফোর্সের তুমি যতগুলা ফর্মুলা ইউজ করো না কেন, ফাইনালি যদি তুমি তাকে কি করো, তার বেস ইউনিটটা ভাঙায় নিয়ে আসো, অলওয়েজ দেখবা কি হবে? অলওয়েজ দা units are bound to match with one another। ওকে, তো দাঁড়াও একটু 1 মিনিট। ওকে, সো তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, এখানের মধ্যে আবার ব্যাক আসি। যে কি বলতেছিলাম, যে তুমি একটা সার্টেন কোয়ান্টিটির যত রকমের ফর্মুলাই তুমি জানো না কেন, তুমি তাদেরকে যদি কি করো, তাদের বেস ইউনিটে যদি ভাঙায় নিয়ে আসো, ইউ উইল অলওয়েজ সি দ্যাট দ্য বেস ইউনিটস আর বাউন্ড টু ম্যাচ উইথ ওয়ান অ্যানাদার। যদি ম্যাচ না করে, তো তাহলে ইদার তুমি ভুল করছো আর ফর্মুলাতে ভুল আছে। ওকে, সো আমরা যদি দেখি চেঞ্জ ইন মোমেন্টাম কি, এটা তো ইভেনচুয়ালি একটা মোমেন্টাম, যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তো এখন মোমেন্টামের ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড, তাই না? মোমেন্টাম হলো ম্যাস ইনটু ভেলোসিটি, সো তাহলে কেজি ইনটু মিটার পার সেকেন্ড, সো তাহলে কেজি মিটার পার সেকেন্ড, আর ডিভাইডেড বাই টাইম, সেকেন্ড। সো এখন এই সেকেন্ডটা যদি উপরে চলে আসে, সো তাহলে কি হবে? কেজি মিটার পার সেকেন্ড ছিল, ওই সেকেন্ড উপরে আসলে আরেকটা পার সেকেন্ড, সো তাহলে ইভেনচুয়ালি এটা কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো তাহলে অলওয়েজ যে কোনো একটা কোয়ান্টিটির তুমি তার যদি ফর্মুলা নিয়ে কাজ করো, অলওয়েজ কি হবে? তার বেস ইউনিটে ভাঙায় নিয়ে আসলে দ্য কোয়ান্টিটিস উইল হ্যাভ দ্য সেম বেস ইউনিটস। যদি না মিলে, তো তার মানে কি ওই ফর্মুলাতে কোন একটা ঘাপলা আছে আর তুমি ভুল করছো বেসিক্যালি। ওকে, তো এরকম যদি আমরা এক্সাম্পল আরো দেখি, যে এনার্জি, এনার্জি তো আমরা কয় টাইপের এনার্জি পড়ছিলাম ও লেভেলসে থাকতে? দুইটার এনার্জির ফর্মুলা তো অলরেডি জানি, তাই না কাব্য? হুম। ওকে, সো এখন তো কাব্য দুইজন, সো তাহলে কাবিও আর কাব্য আলাদা করে ডাকতে হবে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি। এনার্জি, এনার্জির দুইটা আমরা যদি ফর্মুলা দেখি, জিপিই আর কাইনেটিক এনার্জি। তো কাইনেটিক এনার্জি আর জিপি, এনার্জির ইউনিট আমরা কি পড়ছি আদিপ? হোয়াট ইজ দ্য ইউনিট অফ এনার্জি? ওকে, তাহলে সাব্বির বললেই হবে। ওকে, সো এনার্জির ইউনিট আমরা কি বলবো? জুল। জুল। সো তাহলে কাইনেটিক এনার্জির ইউনিটও হলো জুলস, জিপির ইউনিটও হলো জুলস। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি? হাফ এম ভি স্কোয়ার্ড, তাই না পড়শিয়া? তো এখন হাফ
এটা তো জাস্ট একটা নাম্বার, এটার কি কোনো ইউনিট আছে বলো তো? না। ওকে, তো তাহলে হাফ হলো জাস্ট একটা নাম্বার, ইট হ্যাজ নো ইউনিটস, দ্যাটস ভেরি গুড। তো তাহলে ইউনিট ছাড়া নাম্বার নিয়ে এখন আমরা ডিল করব না, আমরা জাস্ট ইউনিটটা খেয়াল করতেছি এখন, ঠিক আছে? তো এখন দেখো মিট ম্যাস হাফ ইনটু এম, ম্যাস, তো ম্যাসের ইউনিট কি? কিলোগ্রাম। কিলোগ্রাম। আর ভেলোসিটি মিটার পার সেকেন্ড। আর এটা হলো পুরাটার উপরে স্কোয়ার। তো তাহলে এটা কি আসে? কেজি, মিটারকে স্কোয়ার করলে পরে মিটার স্কোয়ার, আর পার সেকেন্ডকে স্কোয়ার করলে পরে পার সেকেন্ড স্কোয়ার। তো তাহলে জুলকে যদি কি করি তার বেস ইউনিটে ভাঙায় নিয়ে যাই, তো তাহলে এটা কি আসে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? নাহিয়ান বুঝতে পারতেছো ব্যাপারগুলি কি কি বললাম? ইয়েস স্যার, বুঝছি। ওকে, তো এখন জিপি, তো এখন জিপি এর এটার জন্য কাজটা কি হচ্ছে যদি দেখি, জিপি ইজ ইকুয়াল টু কি ফর্মুলা আমরা পড়ছিলাম, এম জি এইচ। তো এখন এম দিয়ে কি রিপ্রেজেন্ট করি? মাস, which is কিলোগ্রাম। জি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি হাইট, যেটার ইউনিট হলো মিটার। তো তাহলে আবার কেজি একটাই আছে, মিটার আছে দুইটা, তো মিটার ইনটু মিটার করলে পরে কি হবে? মিটার স্কোয়ার হবে। আর পার সেকেন্ড স্কোয়ার তো আগে থেকেই ছিল। সো দেখছো, তো তুমি যেই ফর্মুলা ইউজ করো না কেন, তুমি যদি তাকে তার কি করো, বেস ইউনিটটা ভাঙায় নিয়ে যাও, দ্য ইউনিটস আর বাউন্ড টু ম্যাচ উইথ ওয়ান অ্যানাদার। ওকে, তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে আর, যে বেস ইউনিট আমাদের কিভাবে ভাঙায় নিতে হয়? এই জিনিসটা তোমাদেরকে ও লেভেলসে থাকতে সময় অল্প দেখাইছিলাম, কিন্তু এ লেভেলসে তোমাদেরকে এটা কন্টিনিউয়াসলি করা লাগবে। কেন? বিকজ একটা টাইপের কোয়েশ্চেন আসে। কি কোয়েশ্চেন? এখানে মধ্যে তোমাকে টেস্ট করতে বলে। ওকে, ওকে, সো তাহলে টেস্ট করতে বলে কি, ইজ দ্য ফলোইং ইকুয়েশন হোমোজেনাস with respect to its units? যে তোমাকে একটা সার্টেন ফর্মুলা দিবে, ওকে, দেন ফর্মুলাটা দিয়ে বলবে যে এই ফর্মুলাটা কি হোমোজেনাস নাকি না। তো একটা ইকুয়েশন হোমোজেনাস কখন হবে মতখর? একটা ইকুয়েশন হোমোজেনাস হবে অনলি এন্ড অনলি ওয়েন ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইডের ইউনিট গুলা যদি ম্যাচ করে। বুঝতে পারছো? তো ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডের ইউনিট এন্ড রাইট হ্যান্ড সাইডের ইউনিট যদি ম্যাচ করে, সো দ্যাট ইকুয়েশন উইল বি হোমোজেনাস উইথ রেসপেক্ট টু ইটস ইউনিটস। ওকে, তো এখন এইখানের মধ্যে একটা ওরকম কথা বলে যে অ্যাডভান্স ফিজিক্স ফর ইউ নামের একটা বই আছে, ওই বইটা বলবো তোমাদেরকে। তো এখন ওই বইটার মধ্যে এমন একটা স্টেটমেন্ট লেখা, কি স্টেটমেন্ট? অল কারেক্ট ইকুয়েশনস আর হোমোজেনাস, but all homogeneous equations are not correct. ঠিক আছে? একটা ইকুয়েশন হোমোজেনাস হইলেই যে সেটা কারেক্ট হবে এমন কিন্তু কোনো কথা নাই। ব্যাপারটা কেমন ভাবে বলা যায়? আমরা মাত্র একটা এক্সাম্পল দেখে আসছি, এরকম একটা থেকে বলা যায়। দেখো, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি হাফ এমভি স্কোয়ার, তাই না বলো পর্ষিয়া? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। সো এখন দেখো, আমরা যদি ভুলে হাফটা না দেই, সো তাইলেও কি ইউনিট নিয়ে কি আমাদের কোনো ঝামেলা হবে? ইউনিট তো লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ঠিকই মিলে যাবে, তাই না? ইউনিটটা আমাদের লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ঠিকই মিলে যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, ফাইনাল যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা কি হবে? ভুল হবে না? সো এর জন্য দ্য ইকুয়েশন ইজ ইনকারেক্ট। ওকে, দ্য ইকুয়েশন ইজ ইনকারেক্ট, কিন্তু ইউনিট ঠিকই আমাদের কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে ম্যাচ হচ্ছে। সো এর জন্য কি বলে, একটা কারেক্ট ইকুয়েশনে ভ্যালুস গুলিও কারেক্ট থাকবে এন্ড কি হবে,
ইউনিট গুলিও লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে মিলবে। তো এর জন্য বলা হচ্ছে কি সব কারেক্ট ইকুয়েশনে হোমোজেনাস, কিন্তু সব হোমোজেনাস ইকুয়েশন কারেক্ট নাও হতে পারে। অলরাইট, সো তাহলে all correct equations are homogeneous but all homogeneous equations are not correct. সো এই ব্যাপারটা মাথায় রাখা লাগবে। তো হোমোজেনাস ইকুয়েশনের কনসেপ্টটা তো সবার বোঝা গেছে নাকি কাবিও? হোমোজেনাস ইকুয়েশনের ব্যাপারটা কি, লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে the units will match with one another. ওকে, সো তাহলে এইটা গেল আমাদের হোমোজেনাস ইকুয়েশনের মেইন কনসেপ্ট। এখন এইখানের মধ্যে কাজটা কি, যে ফার্স্ট অফ অল তোমার এই যে ইউনিটের ব্যাপারে প্রেফিক্স গুলি কতগুলি এখানের মধ্যে তোমার জানতে হবে। প্রেফিক্স এগুলো আমরা ছোটকালে অনেকগুলি শিখছিলাম, হ্যাঁ, অনেক টাইপের নেমোনিক দিয়ে অনেক টাইপের ব্যাপার দিয়ে আমরা শিখছিলাম। বাট আমাদের যেগুলি প্রেফিক্স গুলি খুবই ইম্পর্টেন্ট, যে এ লেভেলসে অনেক রেগুলারলি লাগবে, এগুলা ও লেভেলসেও লাগতো। সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটোটা লাগবে A2 তে। ক্যাপাসিটর নিয়ে যখন পড়বো তখন A2 তে ওটা লাগবে। ভাই ইকুয়েশনটা কেন ইউজ করি? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা টেস্ট করি যে অ্যাট লিস্ট ইউনিট গুলা মিলতেছে নাকি না, ওই জিনিসটা প্রথমে টেস্ট করি, বুঝছো ইকরা? প্রথমে আমরা ইকুয়েশনের মধ্যে ইউনিট টেস্টিং এর কাজটা করে ফেলি, যে নতুন একটা ইকুয়েশন দেখলাম তো তখন দেখবো যে বেস ইউনিটে নিলে পরে কি তাদের ইউনিট গুলা ম্যাচ করতেছে নাকি না। ওকে, আচ্ছা, দেন কিলো, মেগা, গিগা, টেরা, এই প্রেফিক্স গুলি আমাদের বেসিক্যালি খুবই বেশি দরকার। ওকে, সো তাহলে কিলো সামথিং মানে 1000, যে 1000 টাইমস, মেগা মানে 1 মিলিয়ন টাইমস, গিগা মানে 1 বিলিয়ন টাইমস, টেরা মানে ট্রিলিয়ন টাইমস, এমন টাইপের। সেন্টি মানে 100th, ওকে, যে 100 ভাগের 1 ভাগ, এমন ভাবতেছি তুমি খালি সেন্টি ইমোজির কথা বলতেছো। এটা তো রাফি ইমোজি। ওকে, সো এরপরে মিলি যে 1000th, মাইক্রো 1 মিলিয়নথ, ন্যানো 1 বিলিয়নথ, এমন টাইপের। ওকে, সো তাহলে এই প্রেফিক্স গুলি আমাদের মনে রাখলে পরেই হবে। বাকিগুলি লিস্ট পুরোটাই দেওয়া আছে 10 টু দি পাওয়ার 24 থেকে 10 টু দি পাওয়ার -24 পর্যন্ত, বাট অ্যাকচুয়ালি সবগুলো আমাদের দরকার নাই। ওকে, সবাই অনেকজনই এরকম অ্যাটেম্প্ট করে পুরোটা মনে রাখতে পারো, এটা যায় আসে না, কিন্তু এই কয়টা মাস্ট মনে রাখতে হবে আর কি, ঠিক আছে, যে এগুলো আমাদের খুবই ফ্রিকুয়েন্টলি এনকাউন্টার করতে হয়। সো এইখানের মধ্যে যে কথাগুলি বলতেছিলাম দেখো, এই ম্যাস, যে কিলোগ্রাম, কিলোগ্রাম ম্যাসের এই ব্যাপারটা কোথা থেকে আসছে? The kilogram is the unit of mass. It is equal to the mass of international prototype kilogram as in figure A. এই যে ফিগার এ তে যেটা বলতেছিলাম না, যে প্যারিসে এরকম একটা মিউজিয়াম আছে যেখানে কি একটা সার্টেন ম্যাস প্রিজার্ভ করা যায়। The international standard kilogram, officially known as the international prototype kilogram, is made from a mixture of platinum and iridium and is held at Bureau International des Poids at Mesures in Paris. All other masses are defined by comparing with this metal cylinder. তো এই মেটাল সিলিন্ডারটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, ওর রেসপেক্টে এখন আমরা বাকিদের ম্যাস ওর রেসপেক্টে কত টাইমস বেশি বা কত টাইমস কম, এমন ভাবে আমরা বাকি ম্যাচ গুলাকে মেজার করি। এখন এই জিনিসটা একটু ডিসকার্ড করছে, অ্যাকচুয়ালি এই বইটা কেন এটা আপডেট করে নাই জানি না। এখন ম্যাথের স্ট্যান্ডার্ড হিসেবে অন্য একটা জিনিসকে ধরা হয়, ওগুলো আমরা দেখবো পরে, ওগুলা সিলেবাসে এখন দরকার নাই, তো এর জন্য ওগুলা ডিটেইলস আমরা যাচ্ছি না। তো বুঝতে তো পারতেছো যে আমাদের মেজারমেন্ট গুলা কি হবে, অ্যাকচুয়ালি কোন একটা সার্টেন স্ট্যান্ডার্ডের রেসপেক্টে আমরা ধরবো। সবচেয়ে বড় এক্সাম্পল আর সবচেয়ে নোন এক্সাম্পল তোমাদের জন্য কি, রিলেটিভ অ্যাটমিক মাস। মনে আছে তোমরা রিলেটিভ অ্যাটমিক মাস কেমিস্ট্রিতে যে পড়ছো, কি পড়ছো কাবিও? হোয়াট ইজ রিলেটিভ অ্যাটমিক মাস? কার সাথে কম্পেয়ার করা হয় এটাকে? কার্বন 12 অ্যাটমের সাথে। 1/12 the mass of a carbon atom কে 1 ধরা হয়, তাই না? দেন ওইটার রেসপেক্টে বাকি সবকিছুর মাস কে ধরা হয়, ঠিক আছে? আগে ফিজিক্সে অক্সিজেনকে
যে অক্সিজেনে 1/16 ম্যাসকে ধরা হইতো, কিন্তু পরে কি দেখা গেছে কার্বন হলো আরো ভালো একটা মেজারমেন্ট, তো এর জন্য কার্বনকে ধরা হয়। কেন ওই জিনিসটা যদি আমরা একটু দেখি, আমরা একটু A2 বই থেকে একটু ঘুরে আসি, ছোট একটা জিনিস দেখাবো A2 বই থেকে। এটুতে কেন ঘুরবো? একটা জিনিস দেখাইতে যে এসি তো কার্বনের ঘুরাইলো না। কার্বনের ম্যাসটা দেখাই, যে দেখো একটা কার্বন অ্যাটমের ম্যাস তুমি 6th ডেসিমাল প্লেস পর্যন্ত চলে গেলে ওইটা কি করে না, চেঞ্জ হয় না। 12.000000 এইভাবে করে আমাদের কন্টিনিউ হইতে থাকে। সো তাহলে কি এটা একদম এক্স্যাক্টলি আমাদের ম্যাচটা কি দিতে পারে, তাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরলে আমাদের আরো এক্সাক্ট ম্যাচটা পাওয়া যায়। এর জন্য কার্বন 12টাকে ধরা হয়েছে, বুঝছো? অক্সিজেনেরটা যখন নাকি আগে নেওয়া হইতো, অক্সিজেনের ম্যাচটা একটু বেশি, যে 16.000 ফোর্থ ডেসিমাল প্লেসে আর থার্ড ডেসিমাল প্লেসে যায়, চেঞ্জ হয়ে যায়। সো ওখানের মধ্যের জন্য অক্সিজেনকে ডিসকার্ড করে এরপর থেকে কার্বনটাকে কি ধরা হয়েছে, স্ট্যান্ডার্ড ধরা হয়েছে, বুঝছো? এটা দেখানোর জন্য গেছিলাম এটু বইয়ে। আচ্ছা, সো তাহলে এইগুলা হলো ব্যাপার। দেন এই যে এরপরে 1 সেকেন্ড ডিউরেশনটা কি, এই জিনিসটা যে তোমরা সিজিয়াম অ্যাটমের ট্রানজিশনের জিনিসটা তোমাদেরকে কিন্তু ও লেভেলস অল্প একটু বলছিলাম, মনে আছে? যে ফ্লেম টেস্টে আমরা কালার কেন দেখতে পাই নাফিস? Why do we see color in a flame test? নাফিস মনে আছে? আচ্ছা ঠিক আছে, ভুলে গেলে সমস্যা নাই। সো ফ্লেম টেস্টে বেসিক্যালি আমরা কালার কেন দেখতে পাই? আচ্ছা, তোমাদের কেমিস্ট্রি ক্লাস তো কয়টা তোমরা করছো? কয়েকজনের এখনো শুরু হয় নাই। ওকে, সো এখন তাও তোমরা ও লেভেলসে তো অনেক কিছু পড়ে আসছো। সো এখন আমি যদি জিজ্ঞাসা করি সাব্বির, একটা হাইড্রো, আয়নের জন্য হয় না? আয়ন পার্টিকেল যেগুলো থাকে এর জন্য না নাকি? ওই তো ওগুলো বলবো, ওগুলো কিসের জন্য হয় এখানের মধ্যে। সাব্বির বলতো যে একটা সার্টেন অ্যাটমের, মনে করো হাইড্রোজেন অ্যাটমের কয়টা এনার্জি লেভেল আছে বলতে পারবা? হাইড্রোজেনের তো একটাই। আচ্ছা, আর অক্সিজেনের? প্রবাবলি দুইটা। ওকে, সো তাহলে এখানে তোমার একটু একটা মিসকনসেপশন আছে। মিসকনসেপশন না, অ্যাকচুয়ালি শিখো নাই আর কি, ওটা পরে শিখে নিবা, ওটা সমস্যা না। এক্সিলেন্ট মাসরিক, এটাই হলো কাজ। সো এগুলা নিয়ে আমরা বলবো এখন অল্প একটু। অ্যাকচুয়ালি নো ম্যাটার হুইচ এলিমেন্ট ইউ টক অ্যাবাউট, হ্যাঁ সাব্বির, যে এলিমেন্ট নিয়ে কথা বলো না কেন, ইচ এন্ড এভরি এলিমেন্ট হ্যাজ 7 এনার্জি লেভেলস। ওকে, প্রত্যেকটা এলিমেন্টের কয়টা এনার্জি লেভেল আছে? 7টা। এন্ড ইলেকট্রন নাম্বার হলো ওইরকম তোমার 1টা 2টা 3টা 4টা এইভাবে করে চেঞ্জ হয়। এখন ইলেকট্রন গুলি কি করে, তারা এক একজন ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জি লেভেলে থাকে, ওটা ডিপেন্ড করে ইলেকট্রনের এনার্জির উপরে। ওকে, Hello. সো তো দাঁড়া একটু 1 মিনিট, আজানটা শেষ হয় নাকি, এখানে সাউন্ড অনেক বেশি আসতেছে। ঠিক আছে, আজানটা শেষ হয় নাকি, দেন আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে এখন আমরা আবার শুরু করি। তো যেই কথাটা বলতেছিলাম সাব্বির, যে তুমি যে কোনো এলিমেন্ট নিয়ে কথা বলো না কেন, ইচ এন্ড এভরি এলিমেন্ট হ্যাজ 7 এনার্জি লেভেলস। ওকে, যে আমরা যদি এএস এর ফিজিক্স বইয়ে দেখি, আমাদের এএস এর ফিজিক্সে আমরা এটা একটা পড়বো, ওয়েভস এর চ্যাপ্টারের লাস্টের দিকে আমাদের এই জিনিসটা আসবে কোয়ান্টাম ফিজিক্সে। লেটস সি, এই যে এটা হলো আমাদের হাইড্রোজেনের এনার্জি লেভেল। ঠিক আছে, হাইড্রোজেনের এনার্জি লেভেল, কয়টা এনার্জি লেভেল আছে এখানে দেখো, 1 2 3 4 5 6 7। দেন 7 নাম্বার এনার্জি লেভেলের যদি, এখনো কি আটকে আটকে আসতেছে কথা? দাঁড়াও 1 মিনিট। না ঠিকই আছে। ওকে, সো তাহলে তো ভালো, তো তাহলে মনে হয় আদিবের ইন্টারনেট একটু ল্যাগ করতেছে।
ঠিক আছে, সমস্যা নাই। সো তাহলে যেই কথাটা বলতেছিলাম একটু খেয়াল করো, যে সাব্বির, এটা হলো হাইড্রোজেনের এনার্জি লেভেল গুলি ড্র করা, বুঝছো? তুমি কি কেমিস্ট্রি পড়ছো না এএসএ? এখনো ঠিক মতো শুরু করি নাই। ওকে, সো স্যার ও 6 মাস ধরে ক্লাস করতেছে। ওটা একটা টার্ম তো শোনার কথা, আয়োনাইজেশন এনার্জি। হ্যাঁ ওটা শুনছি। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, এমন টাইপের ওয়ার্ড গুলি শোনার কথা। সো আয়োনাইজেশন এনার্জি বলতে কি বোঝায়, যে একটা অ্যাটমের থেকে 1 মোল অফ ইলেকট্রন রিমুভ করতে যত এনার্জি লাগে ওইটাকে বলা হয় দ্য আয়োনাইজেশন এনার্জি। ওকে, সো এখানের মধ্যে কাজটা কি হয়, ইলেকট্রন কোন এনার্জি লেভেলে আছে ওইটার উপরে ডিপেন্ড করে যে কত এনার্জি লাগবে বা না লাগবে, এমন টাইপের। তো এখন মাশরিক যে কথাটা বলছে এই কথাটা খুবই ইন্টারেস্টিং, এন্ড এটাই হলো আমাদের মেইন অ্যান্সার, যে ফ্লেম টেস্টে আমরা কেন কালার দেখতে পাই। ইলেকট্রন কি করে, এনার্জি গেইন করে, যে ফ্লেমে যখন দিবা ইলেকট্রন কি হবে, হিট পাবে না, সো দে উইল গেইন এনার্জি এন্ড দে উইল জাম্প টু হায়ার এনার্জি লেভেল। তারা যখন নাকি আবার ড্রপ করবে, লোয়ার এনার্জি লেভেলে যখন নাকি ড্রপ করবে, হোয়াট উইল হ্যাপেন, উপরে উঠছিল তো এনার্জি নিয়ে, সো তাহলে নিচে নামতে সময় এনার্জিটাকে রিলিজ করবে না বলো তো শৈলী? উপরে উঠতে সময় তার এনার্জি গেইন করা লাগছিল, সো সে যদি এখন নিচে নামতে চায় তার কি করতে হবে, এনার্জিটাকে রিলিজ করতে হবে না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই যে সে এনার্জিটা রিলিজ করে, দিস এনার্জি ইজ রিলিজড ইন দ্য ফর্ম অফ ফোটন। ফোটন জিনিসটা কি ছিল, আমরা এই জিনিসটা কিন্তু ও লেভেলসে অনেকগুলি সিলেবাসের বাইরের ব্যাপার পড়ে আসছিলাম। কি ছিল, ফোটন হলো এনার্জি ক্যারিয়ার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এইসব জিনিস আমরা পড়বো আবার ডিটেলসে, এ লেভেলসে এইসব জিনিস আসবে। সো এই ফোটনের ফ্রিকোয়েন্সিটা স্যার যদি কি হয়, এনার্জি রিলিজ করতেছে কেন? এই যে উপরের লেভেলে গেছিল কিন্তু উপরে তো সে স্টেবল না, সে তো পিনিকের ঠেলা, যে এনার্জি পাইছে তো পিনিকের ঠেলা সে উপরে উঠে গেছে, বুঝছো? এখন সে কি করবে, সে উপরে যে দেখতেছে যে সে স্টেবল হইতে পারতেছে না, বিকজ ওইটা তো তার ন্যাচারাল পজিশন না। সো সে এখন আবার কি করবে, ইট উইল ড্রপ ব্যাক। সো তার নিচে নামতে সময় ইট উইল হ্যাভ টু ওয়াট, ইট উইল হ্যাভ টু গেট রিড অফ দ্য এনার্জি, এক্সেস যে এনার্জিটা গেইন করছিল উপরে যাওয়ার জন্য, এখন সে আবার কি করবে, নিচে নামতে সময় এনার্জিটাকে ছেড়ে দিবে না মাহিয়ান? স্যার বুঝছি স্যার। তো তাহলে ওই নিচে নামতে সময় সে ওই এনার্জিটাকে ছেড়ে দিল, সো ওই এনার্জিটা কি করে, ফোটনের ফর্মে ছাড়ে। এখন এই ফোটনের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে আমরা কেমন টাইপের কালার দেখতে পাবো অর এনিথিং। ওকে, এইসব জিনিস আমাদের আসবে পরে, জাস্ট বলে রাখলাম যে এইটাকেই বলা হয় কি, ইলেকট্রন ট্রানজিশন, যে ইলেকট্রন কি করে একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করে যায়। ওকে, ইলেকট্রন এরকম একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে জাম্প করে যায়, এটাকেই বলা হয় কি, ইলেকট্রন ট্রানজিশন। সো এই কথাটা এখানে বলছে যে 1 সেকেন্ড টাইম কোন অর 1 সেকেন্ড ডিউরেশন কিভাবে মেজার করা হয়, দ্য সেকেন্ড ইজ দ্য ডিউরেশন অফ এত কত 9,192,631,770 periods of the radiation corresponding to the transition between two hyperfine levels of ground state of cesium-133 atom। যে cesium-133 অ্যাটমের মধ্যে দুইটা এরকম এনার্জি লেভেলের মধ্যে কি হয়, ইলেকট্রন ট্রানজিশন হবে এতবার। তো 1 সেকেন্ডে এতগুলা ইলেকট্রন ট্রানজিশন হয়, এন্ড এইটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে যে একটা cesium-133 অ্যাটমের, আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, তোমরা ওই সেম লিংকে ক্লিক করে দেন নেক্সট মিটিংটায় জয়েন করো। ওকে, আচ্ছা স্যার, হ্যাঁ বলো। সিজিএম এটা অ্যাটমটাই কেন? সিজিয়াম অ্যাটমটাই কেন, এখানের মধ্যে ওইটা ওদের কয়েকটা স্ট্যান্ডার্ড চুজ করা কয়েকটা ক্রাইটেরিয়া ওরা ওখানের মধ্যে দেখছে, যে 1 সেকেন্ড টাইমটাকে ওখানে অন্য অ্যাটমের ট্রানজিশন তারা ওরকম কম্পেয়ার করে দেখছে যে এখানের মধ্যে সার্টেন মাল্টিপল অর একটা সার্টেন নাম্বার অফ, সিজিএমটা কি কনস্ট্যান্ট সব সময় এর হ্যাঁ, জন্য? যে সব সময় এই 1 সেকেন্ডে এতবার ইলেকট্রন ট্রানজিশন হয় আর ইলেকট্রন আপার থেকে লোয়ার এনার্জি লেভেলে মুভ করে। ঠিক আছে, তো তাহলে এই জিনিসটার জন্য, বুঝতে পারছো? ইয়েস স্যার। তো তাহলে এটা হলো আমাদের মেইন রিজন যে কেন আমরা এখানে সিজিএম এর ইলেকট্রন ট্রানজিশনটাকেই নিছি। ওকে, তো
এখানের মধ্যে তাদের স্পেসিফিক কয়েকটা লজিক আছে, আমাদের ওই লজিক প্রত্যেকটা যদি এরকম দেখতে যাই এটা আমাদের শুধু শুধু একটা এক্সট্রা হ্যাসেল হবে, আমাদের এগুলো আসলে না জানলেও কোনো প্রবলেম হয় না। যে বেসিক্যালি এরপর দেখো এই যে আমাদের 1 মিটার ডিস্টেন্স অর 1 মিটার লেন্থটা আমরা যে স্ট্যান্ডার্ড ধরি না, যে এসআই ইউনিট অফ লেন্থ ইজ 1 মিটার। সো তাহলে এটাকে কেন ধরলাম? বিকজ ইট ইজ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই লাইট ইন এত সেকেন্ড, যে 1 ডিভাইডেড বাই দ্য স্পিড অফ লাইট। সো তাহলে কি করবে, এত সেকেন্ডে লাইট যত ডিস্টেন্স কভার করবে, কত ডিস্টেন্স কভার করবে 1 মিটার। সো তাহলে 1/299,792,458 অফ আ সেকেন্ড, এই টাইমের মধ্যে লাইট কতটুকু ডিস্টেন্স কভার করবে? 1 মিটার ডিস্টেন্স কভার করবে। সো এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ডটা ধরা হয়েছে 1 মিটার। তো এরকম, তো এখানে প্রত্যেকটাই আমরা জাস্ট বেসিক আইডিয়াটা কি বোঝার ট্রাই করতেছি, এভরি মেজারমেন্ট অর এভরি এসআই ইউনিট হ্যাজ আ হোয়াট, সার্টেন স্ট্যান্ডার্ড, যার রেসপেক্টে মেজারমেন্ট গুলি নেওয়া হয়। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? আচ্ছা Yes, sir. কি ডেফিনেশন গুলোকে মুখস্থ রাখতে হবে? না না, তাহলে কোনো সব- কিছু মুখস্থ রাখতে হবে না, কোনো কিছু মুখস্থ রাখতে হবে না। আমরা জাস্ট দেখে রাখলাম যে আমাদের এসআই ইউনিট গুলি আসলো কোথা থেকে, বুঝছো? এই জিনিসটা শুধু আমরা জানলাম যে প্রত্যেকটা জিনিসের এরকম স্ট্যান্ডার্ড আছে যার রেসপেক্টে প্রত্যেকটা মেজারমেন্ট করা হয়। ওকে, সো এখন কি কারো কোনো এই এসআই ইউনিটের এইসব ব্যাপার নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কোয়েশ্চেন? নাফিস, মতখর, ইকরা? না ভাইয়া। ওকে, সো তাহলে এই ব্যাপারটা যদি হয় তো তাহলে হোয়াট উই ক্যান ডু, আমরা এই চেক পয়েন্ট কোয়েশ্চেন গুলি দেখতে পারি, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের এখন সলভ করা ইজি হয়ে যাওয়া উচিত। ওকে, তো এখন তোমাদের মেইনলি যে প্রবলেমটা হয়েছে, কি প্রবলেম? এস্টিমেশনের মধ্যে, তাই না? যে এস্টিমেশন টাইপ কোয়েশ্চেন গুলোর মধ্যে তোমার প্রবলেম আছে ফার্মি কোয়েশ্চেন গুলি, যে ফার্মি কোয়েশ্চেন গুলি আমরা কিভাবে অ্যান্সার করব। এইখানে তোমার অ্যাকচুয়ালি কি হইতে হয়, ইউ উইল হ্যাভ টু বি সামওয়াট পারসেপটিভ অর তোমার বেসিক্যালি কোন একটা কিছু দেখে তার একটা আন্দাজ করতে পারতে হবে, বুঝছো? তোমার একটা আন্দাজ নিতে হবে যে তোমাকে এমন টাইপের কোয়েশ্চেন করা হলো, আজগুবি একটা কোয়েশ্চেন যেটা নাকি কি একদম যত অ্যাকুরেটলি মেজার করবা তত তো ভালো আসে রেজাল্ট, ওইটা তো ব্যাপার না। কিন্তু মনে করো তোমার কাছে ওরকম অ্যাকুরেটলি মেজার করার মতো এনাফ টাইম নাই বা এনাফ ফান্ড নাই অর সামথিং, সো তাও তুমি কি করবা, ইউ উইল মেক আ রিজনেবল গেস। ঠিক আছে, তুমি একটা রিজনেবল একটা গেস করবা, দেন গেসের থেকে তুমি কি করবা, কতগুলি ওরকম সার্টেন অ্যাজাম্পশন করবা, যে গেস গুলা কি, যে দেখো তোমার একটা নর্মাল মানুষ, দে হ্যাভ আ হাইট অফ দ্য অর্ডার অফ মিটার, যে একজন মানুষ 1.5 থেকে 1.8 মিটারের মতো এরকম হাইটের মানুষ হয়, তাই না? সো তাহলে এমন টাইপের যে একজন মানুষ, এই যে দেখো 1.7 ইন্টু 10⁻0 মিটার। সো তাহলে দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড, ঠিক আছে, অর্ডার অফ ম্যাগনিটিউড কত, মানুষজন 1 মিটার এন্ড এই রেঞ্জের তাদের কি হয়, হাইটটা হয়। দেন এন্ড এই যে পিঁপড়া, তো পিঁপড়ার হাইট কোন রেঞ্জে থাকে, অফ দ্য রেঞ্জ অফ আ মিলিমিটার। সো তাহলে সামথিং মিলিমিটার, যে 1 মিলিমিটার বা 2 মিলিমিটার এমন হয় তাদের হাইট। সো এখানে আমাদের কি করতে হয়, স্পেসিফিক কয়টা রিয়েল ওয়ার্ল্ডের, বুঝছো, রিয়েল ওয়ার্ল্ডের কতগুলি কি থাকতে হবে, ইউ উইল হ্যাভ টু হ্যাভ সাম assumptions or you will have to have some idea, বেসিক কয়টা আইডিয়া থাকতে হয়, যে একটা অ্যাটমের সাইজ কত হয়, যে জেনারেলি একটা ফুল সাইজড অ্যাটমের ডায়ামিটার কত হয়, ইট ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻⁻10। এটাকে একটা নাম বলে, স্পেশাল একটা নাম, যেটাকে কি বলে, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। কেউ কি নামটা জানো নাফিস? 10⁻10 কে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হয়, এটাকে কি বলে? মাশরিক কিছু বলছো? মাশরিক? ওকে, অ্যাভোগাড্রো না, অ্যাভোগাড্রো বলা হয় না, এটাকে বলা হয় অ্যামস্ট্রং। হ্যাঁ,
এটাকে অ্যামস্ট্রং বলা হয়, বুঝছো? অ্যাভোগাড্রো না। আচ্ছা, সো তাহলে 10⁻⁻10 কে অ্যামস্ট্রং বলা হয়। এটা আমাদের জানতে হবে না, জাস্ট বলে রাখলাম আর কি। সো এই যে দেখো, diameter of an atom, generally the diameter of an atom is of the order of what? 10⁻10 মিটার। ওকে, হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নাই। সো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি, যে এরকম আমাদের স্পেসিফিক কয়েকটা ব্যাপারে কি থাকতে হবে, উই উইল হ্যাভ টু কিপ সাম জেনারেল আইডিয়া। যে মনে করো একটা জিরাফ, ঠিক আছে, একটা জিরাফের জেনারেল হাইট কত হইতে পারে, দেন একটা সুইমিং পুল, একটা সুইমিং পুলের জেনারেল উইডথ কতটুকু হয়, লেন্থ কতটুকু হয়, দেন একটা সার্টেন স্টেডিয়াম, একটা স্টেডিয়ামের মনে করো একটা ফুটবল স্টেডিয়াম কত ইয়ার্ড লম্বা হয়, কত ইয়ার্ড তার উইডথ হয়, এরকম স্পেসিফিক কয়টা কি থাকতে হবে, রিয়েল ওয়ার্ল্ডের আইডিয়া থাকতে হবে। সো তখন কি করা যায়, আমাদের রিজনেবল কতগুলি গেস করে বা অ্যাজাম্পশন করে ক্লোজ টু রিয়েল অ্যান্সারে চলে আসা যায়। ওইরকমই কতগুলি এক্সাম্পল তোমাদের ওই লেকচার ভিডিওর মধ্যে বলা হয়েছিল, ঠিক আছে, যে এখানের মধ্যে ফার্মি কোয়েশ্চেন তারা যেসব জিনিস বলছিল, যে শিকাগোতে কয়জন মানুষ, কি বলে, কয়জন পিয়ানো টিউনার আছে, ঠিক আছে। তো ওইসব ব্যাপারে এরকম ওয়াইল্ড কতগুলি গেস করে, কিন্তু গেস গুলি একদম পুরোপুরি ওয়াইল্ড না। সে কি করে, কয়েকটা স্পেসিফিক কি জানে, জাস্ট ইনফরমেশন জানে। এই যে দেখো, ফার্মি কোয়েশ্চেনের সবচেয়ে ইম্পর্টেন্ট ইয়েটা হলো কি, তাকে জিজ্ঞাসা করা হয়েছে হাউ মেনি পিয়ানো টিউনার্স আর দেয়ার ইন শিকাগো। ওকে, যে ওই সিটিতে কয়জন পিয়ানো টিউনার আছে এটা তাকে বের করতে বললো। তার কাছে অনলি পিস অফ ইনফরমেশনটা কি, the only piece of information he was provided with was the population of Chicago, that was 3 million. তো তাহলে জাস্ট তুমি একটা শহরের পপুলেশন জানো, ওকে, তুমি একটা শহরের পপুলেশন জানো, এখন তুমি ওখানে থেকে বের করবা এই টোটাল সিটিতে কয়জন পিয়ানো টিউনার আছে। ওকে, সো এখানে থেকে আমাদের কাজটা কেমন হবে, সে কি করতেছে, সে কয়েকটা স্টেপে স্টেপে তার অ্যান্সারের দিকে আগাচ্ছে। কি করলো ফার্স্টে, হাউ মেনি পিয়ানোস আর দেয়ার ইন শিকাগো, সে এরকম ধরলো যে if each household is of 4 people, যে বাপ মা ছেলে মেয়ে, ঠিক আছে, তো তাহলে এরকম একটা ফ্যামিলি সে ধরলো স্ট্যান্ডার্ড একটা। সো এখন একটা ফ্যামিলিতে 4 জন করে মানুষ থাকে, সো তাহলে টোটাল বাসা কয়টা, বা টোটাল হাউসহোল্ড কয়টা, টোটাল ফ্যামিলি কয়টা, এতগুলা ফ্যামিলি। ওকে, সো এখন if one household in 10, যে প্রতি 10টা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি কি করে, পিয়ানো এফোর্ড করতে পারে কেনার জন্য, সো তাহলে টোটাল কয়টা পিয়ানো আছে ওই শহরের মধ্যে, 75,000টা পিয়ানো। ওকে, এখন টোটাল পিয়ানো কয়টা ওই শহরে, ওইরকম একটা সে অ্যাজাম্পশন করলো। এখন কি, হাউ মেনি পিয়ানোস পার পিয়ানো টিউনার, তো তাহলে একজন পিয়ানো টিউনার কতগুলি, কি বলে, পিয়ানো সে কি করতে পারে, টিউন করতে পারে। যে এখানের মধ্যে কাজটা কি বলতেছে, অ্যাজিউম, সে অ্যাজাম্পশন করতেছে কি, ইচ পিয়ানো নিডস টিউনিং ওয়ান্স আ ইয়ার, যে প্রতি 1 বছরে একবার পিয়ানোটাকে কি করতে হয়, ওইটা আউট অফ টিউন হয়ে যায়, অর 1 বছরে একবার তাকে টিউন আপ করলে পরে ওটা ঠিক হয়ে যায় আর কি। যারা নাকি গিটার বাজাও, তোমাদের একটা আইডিয়া থাকার কথা যে গিটার টিউনিং এর ব্যাপারে তো তোমাদের আইডিয়া আছে, যে আমাদের যে কর্ড গুলি থাকে, কর্ড তো না, বেসিক্যালি যে স্ট্রিং গুলি থাকে ওগুলিকে কি করতে হয়, আমাদের টাইট লুজ ওরকম করে টিউন আপ করা লাগে গিটার গুলাকে। সো এরকম পিয়ানো আর অন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলোকেও কি করতে হয়, টিউন করতে হয়। সো সে এরকম অ্যাজিউম করতেছে কি, যে কোন একটা সার্টেন পিয়ানোকে প্রতি 1 বছরে একবার টিউন করতে হয়। ওকে, সো এখন আরেকটা অ্যাজাম্পশন কি, অ্যাজিউম আ পিয়ানো টিউনার ওয়ার্কস 200 ডেজ আ ইয়ার, যে কত দিন ছুটি থাকে 1 বছরে, ওরকম সে কি করছে, ওয়ার্কিং ডে বের করছে, যে টোটাল 365 ডেজ এর মধ্যে 200 ডেজ ইজ ওয়ার্কিং ডে, এন্ড ক্যান সার্ভিস 4 পিয়ানো আ ডে, যে একদিনে কয়টা পিয়ানো সে টিউন করতে পারে, 4টা পিয়ানো। সো তাহলে ইচ টিউনার ক্যান সার্ভিস কত, 200 দিনে টোটাল কয়টা পিয়ানো সে টিউনিং করতে পারবে, 800টা পিয়ানো সে টিউনিং করতে পারবে। তো তাহলে একদিনে 800টা পিয়ানো টিউন করা যায়, কি বলে, 1 বছরে 800টা পিয়ানো টিউন করা যায়, আর পুরো শহরে টোটাল পিয়ানো আছে কয়টা, 75,000টা। এখন বের করে ফেলবে জাস্ট ইউনিটারি মেথড, 1 বছরে একজন পিয়ানো টিউনার 800টা পিয়ানো টিউন করতে পারে, আর পুরো শহরে টোটাল পিয়ানো আছে 75,000টা। সো তাহলে টোটাল পিয়ানো টিউনার কয়টা, 75,000 ডিভাইডেড বাই 800,
সো তাহলে 94 জন পিয়ানো টিউনার। সো সে এরকম অ্যাসাম্পশন করছে কি যে প্লাস মাইনাস 100 জন পিয়ানো টিউনার আছে। সো এটা বললো কি your answer to the Fermi would be there are 100 piano tuners in Chicago. এখন this was not expected to be exactly correct answer, but it will be correct to order of magnitude। যে order of magnitude যে exactly 94 জনই যে থাকবে এমন কোনো কথা নাই। অর্ডার অফ ম্যাগনিটিউডে চিন্তা করলে পরে তখন তার অ্যান্সারটা রিজনেবল, যে কি 100টার মতো, যে 100 প্লাস মাইনাস 100 এরকম টাইপের, ঠিক আছে। যে এখানের মধ্যে কাজটা কি 100র ঘরে ওই নাম্বারটা থাকবে বেসিক্যালি, ওকে। যে 100 জন, 110 জন, 120 জন, 105 জন যাই হোক না কেন, অর্ডার অফ ম্যাগনিটিউডে যদি আমরা খেয়াল করি তো তখন কি করা যায়, তখন বলা যায় যে তার অ্যান্সারটা অ্যাকচুয়ালি ঠিক আছে। যে we would not expect to find that Chicago has only 10 piano tuner, যে মাত্র 10 জন পিয়ানো টিউনার থাকবে না, 1000 জন পিয়ানো টিউনারও থাকবে না। it will be in the order of 100, যে 100, 200, 300 এমন টাইপের ঘরে আমাদের কি আসবে, রিয়েল অ্যান্সারটা আসবে। ব্যাপারটা কি বুঝতে পারলা কি বললাম? ফার্মি কোয়েশ্চেন গুলি সে কি করতেছে, সে স্পেসিফিক কতগুলি রিজনেবল গেস করে আস্তে আস্তে ব্রেকডাউন করে সে একটা অ্যান্সার দিতে হবে, ওটা দিল আর কি, ওকে। সে জাস্ট একটা অ্যান্সার তার দেওয়া লাগবে, তো এর জন্য দেওয়ার জন্য সে একটা অ্যান্সার দিল, কিন্তু তার অ্যান্সারে কিন্তু স্পেসিফিক কোনো রকম ভুল নাই। তাকে তো ইনফরমেশন দিছে জাস্ট একটা, সো ওই ইনফরমেশন থেকে সে কি করলো, রিজনেবল কতগুলি গেস করলো। ফার্স্টে কি, আচ্ছা টোটাল পপুলেশন এত, আচ্ছা ধরি প্রতিটা ফ্যামিলিতে 4 জন করে মানুষ, তো তাহলে টোটাল ফ্যামিলি কয়জন, ওকে এতগুলা ফ্যামিলি। আচ্ছা ধরলাম যে সবাই তো সেম টাইপের ওয়েলথি না, সো তাহলে প্রতি 10 জন, 10টা ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি পিয়ানো ওন করতে পারে, সো তাহলে কয়টা ফ্যামিলির পিয়ানো আছে আর কয়টা টোটাল পিয়ানো আছে ওই শহরে, ওইটার একটা অ্যাজাম্পশন করলো। সো টোটাল পিয়ানো আছে ওই শহরে কতগুলা, 75,000টা পিয়ানো আছে। এখন পিয়ানো টিউনার কয়জন আছে ওইটা বের করতে হবে, এটাই তো তার কাজ। সো এখন সে কি করবে, সে দেখলো যে একটা পিয়ানো টিউনার একদিনে 4টার মতো পিয়ানো টিউন করতে পারে, আর তার টোটাল ওয়ার্কিং ডে, যে ছুটি টুটি সবকিছু কনসিডারেশনে নিয়ে তার টোটাল ওয়ার্কিং ডে হলো 200 দিন। সো তাহলে একজন পিয়ানো টিউনার পুরো এক বছরে 800টা পিয়ানো টিউন করতে পারে। সো তাহলে একজন পারে 800টা, সো টোটাল শহরে 75,000টা পিয়ানো আছে। সো তাহলে টোটাল কতজন পিয়ানো টিউনার থাকতে হবে শহরে, সো 75,000 ডিভাইডেড বাই 800 করে তারা, ওর ফার্মি সে একটা অ্যান্সার বের করছে কত, 94। সো সে একটা অর্ডার পাইছে যে 100র ঘরে, ঠিক আছে 100র ঘরে থাকবে আমাদের নাম্বারটা, যে 100 সামথিং নাম্বার অফ পিয়ানো টিউনার্স আর দেয়ার ইন শিকাগো। সো এইটা ছিল তার অ্যান্সার। তো তোমাদেরও এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি করতে হবে দেখো, ফার্স্টে অর্ডার অফ ম্যাগনিটিউড। কাজটা কি, হাইট অফ আ জিরাফ, যে একটা জিরাফের হাইট তুমি যদি ওরকম দেখো যে একজন মানুষের থেকে একটা জিরাফ কি 3 to 4 to 5 টাইমস টলার হয়, তাই না? যে কয়জন মানুষকে একজনের মাথায় আরেকজনকে বসাইলে তুমি ওরকম একটা জিরাফের সমান বানাইতে পারবা। সো তাহলে ওরকম দেখা গেছে কি একটা জিরাফের হাইট কত 4 থেকে 6 মিটারের মধ্যে। সো তখন এটা কত অর্ডারে, ওয়ান্স এর অর্ডারে। সো 10 টু দি পাওয়ার 0 মানে কত, 10 টু দি পাওয়ার 0 মানে 1 না। সো তাহলে ইট ইজ এনি হাইট বিটুইন 0 মিটার এন্ড 10 মিটার। সো তাহলে 10 মিটার বা এর থেকে কম এমন টাইপের। দেন একটা অ্যাপেলের ম্যাস, নরমালি একটা অ্যাপেল ওরকম হাতে নিলে পরে, এটা তোমরা কোয়েশ্চেন পেপারেও পাবা, আস্তে আস্তে আসবে এস্টিমেশন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো এরকম ডিটেইলে কথা বলবো, এখন জাস্ট জানায় রাখতেছি কি কি হয়। সো একটা ম্যাসের যে কি বলে, একটা অ্যাপেলের ম্যাস জেনারেলি কত হয়, একটা অ্যাপেল তো নিজে পুরোটা 1 কেজি হয় না, তো একটা 1 কেজি আপেল মনে করো একটা বাক্সের মধ্যে আছে, কয়টা আপেল মিলে টোটাল ম্যাস হয় 1 কেজি, ওরকম একটা তোমার কি থাকতে হবে, একটা আন্দাজ থাকতে হবে। সো এরকম, তো এর জন্য তোমার এই ব্যাপারগুলি জানা ইম্পর্টেন্ট, যে কয়েকটা জিনিস এরকম তারা অর্ডার অফ ম্যাগনিটিউড লিখে দিয়েছেন, আরো কয়টা ব্যাপার কি থাকতে হবে, তোমার একটা জেনারেল আইডিয়া থাকতে হবে রিয়েল ওয়ার্ল্ডের ব্যাপারে। বুঝতে পারছো কাবিও? হ্যাঁ। তো এইগুলা ব্যাপার নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিসকাস করব, ওকে। সো এখন আমার যেটা বললাম যে ওই ইউনিভার্সিটির একটা মিটিং আছে, সো এখন আমার আজকের ক্লাসটা এখানে একটু শেষ করা লাগবে, ওকে। সো আমি তোমাদেরকে
এই টাইমিং এর ব্যাপারে ওই জিনিসটা আবার জানাই দিব, ঠিক আছে? তো সবার সাথে ওরকম কথাবার্তা বললাম, দেখলাম যে অ্যাকচুয়ালি 6:30 থেকে কারো কোনো ক্ল্যাশ নাই। সো তাহলে হোপফুলি আমরা এই টাইমটা ফাইনালাইজ করতে পারবো, ঠিক আছে? তো এখন আজকের ক্লাসটা আমরা এখানে একটু শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা এই জায়গা থেকে কন্টিনিউ করে বাকি যে জিনিসগুলো এস্টিমেশনে যাদের যেই প্রবলেমগুলি ছিল ওগুলি সলভ করে ফেলবো। ওকে, ওকে বাই। ওকে বাই, আল্লাহ হাফেজ।